দর্শক, সরাসরি অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ রয়েছে তার সামনে। শহরের বিজিবি ক্যাম্প এলাকার পশ্চিম বড়ুয়াপাড়া থেকে এক যুবককে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া আমরা জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ শত্রুতার জের ধরেই এই হত্যা করার যে অভিযোগ এটি উঠে এসেছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মর্গের সামনে তার যে স্বজন এবং বিভিন্ন ধরনের তার এলাকাবাসীরা উপস্থিত রয়েছেন এবং এই মৃত্যু নিয়ে তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছেন, যার মধ্যে হত্যাকাণ্ডের বিষয়টি খুব ভালোভাবে উঠে আসছে। আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি যিনি নিহত ব্যক্তি তার নাম রোহিত বড়ুয়া। তিনি ১৯ বছর বয়সী এক যুবক এবং তিনি বিজিবি ক্যাম্পের পশ্চিম বড়ুয়াপাড়ায় বসবাস করেন। তার পরিবারের সাথে তিনি বসবাস করতেন। তবে আজ থেকে বা এখন থেকে ৩.৫ মাস কিংবা ৩ মাস আগে তার একটি পার্শ্ববর্তী এলাকায় এক ফেসবুক পোস্টের কারণে একটি ঝামেলা হওয়ায় তাদের ভিতর বিরোধ সৃষ্টি হয়, যার কারণে সে বিরোধ থেকে পরবর্তীতে তার পার্শ্ববর্তী এলাকার যারা অভিযুক্ত রয়েছেন তারা তাদের এলাকায় তাদের বসত বাড়ি কিংবা তাদের যে আবাসস্থল সেখানে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া এরপরেই তার পরিবার, যিনি নিহত রোহিত বড়ুয়া রয়েছেন তার পরিবার অভিযুক্তদের মামলা করা হলে সেই মামলা বিভিন্নভাবে তারা সামাজিকভাবে মিটমাট করে এবং পরবর্তীতে এমন কিছু হবে না বলেই তারা আমাদের জানায়। এবং ৩.৫ মাস ধরে রোহিত বড়ুয়া চট্টগ্রামে একটি মোবাইলের দোকানে কাজ করতো বলে আমরা জেনেছি এবং সে ঘটনার পর থেকেই সে এখানে ছিল না এবং চট্টগ্রামেই থাকতো। তবে সে কক্সবাজার এসেছে ২ দিন যাবৎ হবে এবং ২ দিনের ভেতরেই তাকে লক্ষ্য করে এভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবার। জানা যায় রাত ১০টায় তার বাবার সাথে তার কথা হয় এবং বাবা তাকে সশরীরে দেখেন সে আসলে গেমস খেলছিলেন এবং পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে জানা যায় তাকে শেষবারের মতো তার বাসার সামনে ১২টা ১৪ মিনিটে দেখা যায়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি এবং যোগাযোগ করেও কেউ তার সাথে যোগাযোগ করতে পারেননি এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার কারণে মাঝরাতে কেউ আসলে বুঝে উঠতে পারেনি এমন কোনো ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে দেখা যায় সকালবেলা উঠে যখন তাকে খোঁজাখুঁজি শুরু হয় তখন তারই পার্শ্ববর্তী তার যিনি খালা রয়েছেন তার খালার বাসার উঠানেই তাকে ঝুলন্ত অবস্থায় তারা দেখেন এবং দেখার পরেই সরাসরি সদরে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আমরা এই মুহূর্তে কথা বলবো নিহত ব্যক্তির যিনি পিতা রয়েছেন তার সাথে, জানার চেষ্টা করব ঘটনা কি হয়েছে। আর ফল বিরোধ আসলে যে ৩ মাস আগে আর পুরো থেকে মামলা করছিলাম। তার মামলা করার পর একটা সামাজিক বা উকিল লই দুই পক্ষে বই না আফুস করছিলাম। আফুস করার পর আফুস করার ৩ দিনের দিন আর পর আই সিডাং পাঠাছি। সিডাং পরশু দিন রাত ৯টায় আসছে। পরশু দিন রাত ৯টা বাজে আই না অবিশ্বাস করে বাসা গিয়ে বাসা চাই সাইড দিতে আর প্রভাব বাদ করা আর টেবিল বাদ করার বানা হয়তো কেলা ৬টার মাঝে আবার ন যাই গিয়ে হয়তো বাপ্পাই এক রাত তুমি এক রাত থাকার অবস্থা তারপর তুমি বিহানের দিকে যা বিহানের দিকে যাওয়ার পর নিহত ব্যক্তি হয়ে পছন্দের দাগ, ফিডর দাগ, হেডের দাগ, ইঞ্জির দাগ আর ফিডর পশুর দাগ, এই জায়গায় দাগ আছে আর এই জায়গায় আর কোয়ালর ইঞ্জির দাগ আছে, ইঞ্জির দাগ। তো আর বাসার লাইট দুইটার দিকে না সিএনজিও দেখা গিয়ে সিএনজি বাসার সামনে সিএনজি দিয়ে আর ঘুমার অবস্থা যায় হইল যায় সারা দিন পুরো অফিস করে বাসায় গুঙ্গি একটু আর ফল ধরার অবস্থা সিএনজি ভিতরে সিএনজিতে হল রোডে তাই কি ওর সন্দেহ আই ঘুমোতে আসলাম আই তো ঘুমোর ব্যক্তি আই আর কিছু না জানি দূর জানি বীরত্তন আর ফুয়ার ফেসবুকে রেস্টার আসলো নিয়ে আনলে একে একে সামাজিক বিচার হইয়ে আবার থানার মাধ্যমে বসি সমাজ কমিটির মাধ্যমে বহুতবার বিচার হয়ে গান বিচার হওয়ার পরেও আর ফুয়া বিভিন্ন মেকে হরানি শিকার হয়ে রোডে গাড়ি যাই না পারতো বাজার যাই না পারতো শিলাঙত তো এলে আঁতু বাড়ায় আনতে যা করতে পারতাম না তো আবার আঁতু বাড়ায় যা করতো ফুয়া বই করতো অভিযুক্ত করছেন তারা হারা এছাড়া ওই যে ওই রাজু ছোট এই তারা আর কি তারা বড় বাহিনী আছিল আর তো মূল বাহিনী তো প্রধান ২জনের গিয়া করছেন তিনি তারা আলো ব্যাগ একে ২-৩ বার গঠন হই আর গড় হয় একবার হামলো আর গড় পাকঘর কিছু না লাগে বাংচুর করি ইয়ার আগে ২-৩ বার বুঝছেন কেন আর সঠিক বিচার চাই বা আর বিচার চাই তার আর কিছু নেই আর সংখ্যালঘু মানুষ আর বিচার কেন চাই আর কিছু না আর মনে হয় এখনো বই ঢুকতে
অন্য বিড়া বারে বেশি নেই আজি মায়ের নজকুমার শেষ টাকা এবার লাস্ট টাকা শেষ অনর ফুয়ার কথা হতে আর ভুয়া মানে কি আর ভুয়া মনে হয় পরে ঘটনা জানো হয়তো আর ঘুমত আসছিলাম আমি অফিস করি অনর ফুয়াতে হতে দেখা হয় আর ভুয়া হলো গত রাতে 10টা বাজে আমি বাচ্চা বলে ডাকি এই যে ভাত খাইলো ভূত হয়তো বাপকে হাই আমি আর দরজা লই 2 মাস দূরে আর ভুয়া হয়তো বাপকে হাই আই এর দুধ দাহ হয়ে যা আর ভুয়া লাভ দাহানো এর 10টা বাজে আমি নিজে হতে ভূত আমি ভাত খাইম তুই হাইল ভাই আর বাপকে আমি আসতেছি তুমি যাও আর ভুয়া এখন কথা আর কি অবস্থা পায়াম আর আলির ছোটো গাছ আছে ঝুলনটার অবস্থার মাঝে তার ফিরতি চাই তার প্রচুর আঘাত ইন্ডিয়া আঘাত অনুফুয়ার নাম কি কেন এটা কেল্লা শুনানিয়ার হল আর হুয়ার সঠিক বিচার কাছে ফেলা আছে অনুফুয়া হনি বা কেন এটা অনুফুয়ার আমরা এতক্ষণ নিহত যিনি রোহিত বড়ুয়া রয়েছেন তার বাবার সাথে কথা বলে জানতে পেরেছি আসলে যে বিরোধের কথা বারবার উঠে আসছে 3 মাস 3.5 মাস ধরে সেই বিরোধের কারণেই তাকে আসলে হত্যার অভিযোগ পরিবার তুলছেন এবং এলাকাবাসীরাও বলতে চাইছেন। এবং এছাড়াও রোহিত বড়ুয়া যিনি আসলে 19 বছর বয়সী এক যুবক, তার সাথে তাদের পরবর্তীতে কোনো দ্বন্দ্ব নতুন করে সৃষ্টি না হলেও আগের শত্রুতামির জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানান পরিবার। এবং তার পিতা আরও বলতে চাইছেন সে যাদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের হামলা করেছেন এবং বিভিন্ন অনিরাপত্তাজনিত কারণে তিনি এখন হয়তো তার যে থাকার বসত ভিটা সেখানেও তিনি হয়তো না থাকার সিদ্ধান্ত নিচ্ছেন এমনটি আমাদের জানাচ্ছেন। এবং তিনি তার সন্তানের মৃত্যুর ব্যাপারে সঠিক এবং সুষ্ঠু তদন্তের বিচার চাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন তার এলাকাবাসীর সাথে, আমরা জানার চেষ্টা করব আসলে কি হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। এটা হলো আমার ছোট ভাই, আমার আপন মাসিতো ভাই। আর উনি আজকে দীর্ঘদিন ধরে চিটাঙে থাকে। এর আগে আমাদের ওনার সাথে একটা ঘটনা হয়েছিল ফেসবুকের স্ট্যাটাস নিয়ে পার্শ্ববর্তী এলাকার সাথে। তো ওই বিষয়ে যখন ওই মামলা চলছিল, আপনার সামাজিক বিচার হয়েছিল, সমাজের বিচার পরে মানামানি হয় নাই, তারপর থানায় বিচার হয়েছে, থানায় যখন মানামানি হয় কোর্টে মামলা চলছে, মামলা চলার অবস্থায় তখন তাকে যখন ওই রাস্তাঘাটে বের হলে হুমকি দিত, তখন তাকে আমরা কি করছি চিটাঙে পাঠিয়ে দিচ্ছি। চিটাঙে পাঠিয়েছি আজকে 3 থেকে 4 মাস হবে। তো 4 মাস পর উনি যখন আমাদের শীতের দিনে তো আমাদের বাড়ি ঘরে অনেক পিঠার আয়োজন করে, তাকে মানে সবাই যখন আসে বাড়িতে অ্যাটেন্ড করতেছে, তো তাকে ছাড়া তো তাকেও ডাকছে বাড়িতে। তো সেই আসার পরে আসছে 2 দিন আগে আসার পর আজকে সকালে দেখি ওনার 5টার দিকে ওনার লাশ ঝুলানো গাছের সাথে। যেভাবে আমরা লাশটা দেখলাম, হয়তো আপনারা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, ওই গাছের সাথে তার যে ফাঁসিটা খাবে ওটার কোনো আলামত আমরা পাই নাই। আর যে দড়িটা দিয়ে, আমি প্রশাসনকে একটা অনুরোধ করবো, আপনারা ওনার গলার মধ্যে যে দড়িটা আছে আপনারা একটু ভালো করে অবজার্ভ করবেন। ওই দড়ি দিয়ে ফাঁসি খাওয়ার উপযুক্ত নয়। কিন্তু আর ওই দড়ির মধ্যে যে গিটটা আছে আপনার গিটটা খেয়াল করবেন। ওই গিটটা হলো আপনার এই যে গিট দিয়ে ফাঁসি আমি যতটুকু জানি হয় না। তো আমি এটার আপনাদের পেনওয়াটিভের মাধ্যমে জানা দিতে চাই প্রশাসনকে। আমি এখানে মর্গে ঢোকার পর ওনার পিঠনে অনেকগুলো দাগ দেখছি। দাগ দেখার পর ওনার এখানে ফাঁসি খাইলে ওনার এখানে চোখে দাগ আসবে না, পিঠে দাগ আসবে না, আর পিঠে 2টা ছোটো ছোটো ছিদ্র আছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ওই সুষ্ঠুভাবে এটা আমাদেরকে তদন্ত করে আপনারা আইনের মাধ্যমে যে বিচারটা করতে হয় আমাদের সুন্দর করে বিচারটা করে দিবেন। অভিযুক্তদের ব্যাপারে কিছু জানেন? আমি যখন এলাকায় থাকি আমি অভিযুক্তর বিষয়ে আমি সঠিক বলতে পারবো না, যেহেতু এটা কোর্টের মাধ্যমে একটা মিলামিশা হয়েছে। হ্যাঁ, তো তখন উনি এটা জানি, উনি যে সময় যখন মামলা চলাবান ছিল, যখন ওনার সাথে ফেসবুকের যখন স্ট্যাটাস নিয়ে মারামারি ছিল, তখন উনি বের হতে পারতো না বাসার থেকে। ওনাকে বের হলে ওনাকে মানে দৌড়া নিয়ে আসতো 2-3 জন পোলা ফাইন। তারপরে ওনার বন্ধু বান্ধব থাকলে এদেরকে বলতো এরে ফাইলে মারবো, এর ফাইলে এটা করবো। হ্যাঁ, তো এগুলো জানতাম। কিন্তু ওইটা মিলমাট হওয়ার পরে উনি কক্সবাজার আসছে 2 দিন আগে। প্রশাসনিক কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়েছে কিনা? এখন আমাদের সকালে প্রশাসন গিয়েছিল, তো এই প্রশাসন গিয়ে সুরতাল রিপোর্ট দেখলো, এরা গিয়ে লাস্ট তো আমরা ওই যে এরা সহকারে ওইখানে মর্গে নিয়ে আসছি। আমরা কথা বলছিলাম নিহত রোহিত বড়ুয়ার যিনি মাসিতো ভাই রয়েছে তার সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন আসলে বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে অনিরাপত্তায় ভুগতে হতো এবং
এবং তার পরিবারকেও একইভাবে অনিরাপত্তায় ভুগতে হতো। এবং তাছাড়া প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি আমাদের জানান প্রশাসনের মানুষজন কিংবা যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনী এলাকায় গিয়ে কিছু তদন্ত করেছে এবং এরই প্রেক্ষিতে সুষ্ঠু বিচার আসলে পরিবার দাবি করছেন। নিহত রোহিত বড়ুয়া একজন মোবাইলের যারা কাজ করেন তাদের মধ্যে একজন ছিলেন এবং তিনি বিজিবি ক্যাম্পের পশ্চিম বড়ুয়াপাড়ায় বসবাস করতেন দীর্ঘদিন যাবৎ এবং তারা সেখানকারই স্থানীয় বলে আমাদের জানিয়েছেন। তবে 3 মাস 3.5 মাস যাবৎ কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে এবং একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি ঝামেলা হওয়ার কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খলা থেকেই আজকের এই দিন পর্যন্ত সেই বিশৃঙ্খলা চলতে আসছে বলে আমাদের জানিয়েছেন। তবে কিছুদিন আগেই এই সরকারিভাবে থানায় কিংবা সামাজিকভাবে সেই তাদের যে বিশৃঙ্খলা এবং তাদের যে অসামঞ্জস্যতা সেটি আসলে মিটমাট করা হয়েছে বলে আমাদের জানিয়েছে। তবে তো তবে এরপরেও এই বিষয়ে তারা অভিযুক্ত যারা রয়েছেন তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং বিভিন্নভাবে তাদের ঘর বাড়ি কিংবা যিনি রোহিত বড়ুয়া রয়েছেন সেও চট্টগ্রাম থেকে আসলে তখন সে গাড়ি থেকে নামা পর্যন্ত নাকি তাকে লক্ষ্য করে রাখা হতো, এমনটা আমাদেরকে তার পিতা এবং তার ভাই জানিয়েছেন। তারা অজ্ঞাতনামা করে মামলা করেছেন অনেকজনকে, পূর্বের যে মামলা রয়েছে সেই মামলাতেই, এবং তারা যে প্রধান আসামি করেছেন দুজন, তাদের নাম রাজু এবং ছোট। তারা তাদের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন এবং বিভিন্ন সময় সে পার্শ্ববর্তী এলাকা থেকে এসেই পশ্চিম বড়ুয়া পাড়ায় তারা হামলা চালাতো বলে আমরা জানতে পেরেছি। এবং তারা অজ্ঞাতনামা করে এবং প্রধান আসামি 4 জন করে একটি মামলা করেছে বলে আমাদের জানিয়েছেন। তবে আমাদের তারা 2 জন প্রধান আসামির ব্যক্তির নাম দিয়েছে, যাদের নাম হলো রাজু এবং ছোট। গত রাতের 10টা বাজে তার বাবার সাথে শেষ কথা হলেও 12টা 14 মিনিটে তাকে সিসিটিভি ক্যামেরায় শেষবারের মতো তার ঘরের সামনে দেখা গিয়েছে এবং এই দেখা যাওয়ার পরেই তার কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ভোর 5টায় তাকে তার পরিবারের সদস্যরা, তার যে মাসি রয়েছে, যিনি খালা রয়েছেন, তার বাড়ির পাশেই, সেই তার নিজস্ব বাড়ির পাশেই তার খালার বাড়িতে একটি গাছের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন তার শরীরে বিভিন্ন রকম আঘাতের চিহ্ন, বিশেষ করে পিঠে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে এবং কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত বিভিন্ন স্থানে ক্ষত তারা লক্ষ্য করেছে, যা তাদেরকে আরও বেশি উদ্বেগের মধ্যে ফেলেছে বলে আমাদের জানিয়েছেন। তবে সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায় রাতের 2টা 3টা বাজে তার একটি দুটি সিএনজি তার বাসার সামনে অবস্থানরত ছিলেন, যদিও বা সেখানের ভেতরের কাউকে পর্যন্ত এখনো তারা সরাসরি বলা যাচ্ছে না এবং বলতে পারছে না কারা কারা ছিল। তবে তারা প্রধান আসামিদেরকে চিহ্নিত করতে পেরেছে এবং একটি মামলা দায়ের করেছে। দুটি সিএনজি রাত 2টা 3টা বাজে তার বাসার সামনে কি করছিল এটি তাদের এখন বড় প্রশ্ন এবং প্রশাসনের কাছে সঠিক দাবি করছে তারা আসলে সঠিক একটি বিচার এর মাধ্যমে তারা পেতে চায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে তার পরিবারের সদস্যরা এবং তার স্বজনেরা এখানে তার যে রোহিত বড়ুয়া রয়েছেন নিহত, তার জন্য তার মর্গের পাশেই অপেক্ষা করছেন এবং আমরা আরও দেখতে পাই তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা এই বিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না বলে আমাদের জানাচ্ছেন।
অভিযোগ কাম দিবি দেখ না মানে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি তারা যাদেরকে এখনো পর্যন্ত আসামি করা হয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো তথ্য আমরা পাইনি যে তাদেরকে আসলে আটক করা হয়েছে কিনা সেরকম কোনো তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তবে শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায় এরকম একটি ঘটনা ঘটে যাওয়ায় এলাকাবাসী এটিকে নিন্দনীয় বলে আমাদের জানাচ্ছেন। আমরা দেখছি বিভিন্নভাবে আসলে এই ঘটনাকে বিভিন্নভাবে তারা আমাদের জানিয়েছেন এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকায় রোহিত বড়ুয়া নামের যে ব্যক্তি আসলে থাকতেন, দীর্ঘ সময় ধরে তিনি কক্সবাজারে ছিলেন না এবং চট্টগ্রামে থাকতেন এবং তার চট্টগ্রামে যাওয়ার কারণই হলো এই ভাইয়া আমরা তার পরিবারের সদস্যের সাথে কথা বলে জানতে চেষ্টা করব আসলে আর একটু বিশ্লেষণ আসলে কিভাবে করা যায়, ঘটনাটা কি হয়েছিল এবং অভিযুক্তদের ব্যাপারে আপনার কি মতামত। এখন আমার বাপি সকালে গাড়িতে যাওয়ার জন্য আমি ডেকে দিয়েছিলাম, অ্যালার্ম দিয়েছিলাম সকাল 4টায়। প্রায় 7:30 থেকে বাপ্পি বের হয়েছে, উঠানের একটা টিউবওয়েল আছে ওইখানে মুখ ধোয়ার জন্য বের হয়ে প্রথমে ভাবছে পুতুল, এরপরে পাশে যখন গেছে মুখ ধোয়ার জন্য তখন বাপ্পি দেখতেছে ওইখানে লাশ ঝুলানোর পরে ডাক দিয়েছে। তারপর আমরা সবাই উঠছে এখন দেখছি, কিন্তু এখন কথা হচ্ছে যে ও যদি ফাঁসি যেভাবে দিছে ওর মাটি থেকে ওর গ্যাপটা হচ্ছে সর্বোচ্চ আধা ইঞ্চি, এক ইঞ্চি মতো হবে সর্বোচ্চ, এর সাথে বেশি হবে না। ও যখন একটা মানুষ ফাঁস লাগাবে ও কষ্ট পাবে, তখন ও গাছটা ধরে ফেলতো, সেরকম আর মৃত্যু হতো। আর ও যদি এরকম যেটা স্ট্যাটাস দিছে এখন মোবাইলের মধ্যে, আমি যেমন কি ও বলতে সবাই বলতে ওদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে, কিন্তু ইনস্টাগ্রামও ওর মোবাইলে নাই, ডিলিট করে দিছে। এটা না, ওইটা একটা ইমোশনাল স্ট্যাটাস টাইপের দিয়েছে, কিন্তু এটা আসলে আমার জানা মতো আমার সাথে যেগুলো মেসেজ ওইগুলো দেখলে বোঝা যাবে ওর স্পেলিং কিছু ভুলভাল হয়। তার দাড়ি কমা তেমন একটা ইউজ করে না, এখানে দাড়ি কমা থেকে শুরু করে যেগুলো আছে সবগুলো এ টু জেড এগুলো মানে কি ইউজ করছে, আরও সেভাবে লেখছে আর কি। আমার জানা মতো এখানে আরও যদি জড়িত থাকে, কাছের কেউ জড়িত থাকতে পারে, কারণ ওর ফ্যামিলির এখানে যে আর লিখছে তার ফ্যামিলিকে নিয়ে লিখছে, ফ্যামিলির এগুলো বাইরের কেউ জানবে না, সেই জন্য আমি সেটাই বলতেছি। আর যদি সেটা কোন হয়ে থাকে আমি চাইবো সেটা যাতে সুষ্ঠু তদন্ত হয়। আর ওর পিঠে তো কালো দাগ দেখা যাচ্ছে অলরেডি। আপনার কি কারো প্রতি কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে? এখন ওর সাথে আগেও ঝামেলা হয়েছিল একটা, যদিও সামাজিকভাবে সেটা একবার সমাধান হয়েছে, কিন্তু ওরা সমাজের মানুষকে শিখতে পারার ছেলে আর কি, সমাজের মানুষকে ওরা তোয়াক্কা না করে এরপরে আবার ঝামেলা করছে। আমার একটা ছোটো ভাই আছে ওই রোহিত, ওর নামও রোহিত, আর একটা ছোটো ভাই রোহিত, ওরা দুজন একদিন আলে জাল দিয়ে আসতেছে বুড়ি পুকুরের ওইখানে ধরে ছুরি মারছিল, আমার কাছে ভিডিও আছে, ওরা দৌড়াইছে তাপড়ানোর জন্য। ঝামেলাটা কি জন্য হয়েছিল? ঝামেলাটা হয়েছিল বঙ্গবন্ধুর একটা পোস্ট করছিল জন্মদিনে গিয়া শুভেচ্ছা জানিয়েছিল আর কি, সেটাতে জেদ ধরে ওকে গালি দিয়েছিল আমার ভাই রোহিতের, কমেন্টে হাহা দিয়ে তারপর গালি দিয়েছে, এগুলোও আছে আমাদের কাছে। তখন সেটা আবার আমাদের পরিচিত আছে বাপ্পি, কিন্তু আবার বিএনপি ওনার কি আর কি সদস্য হিসেবে আছে 6 নম্বর ওয়ার্ডে। তো ওনাকে বিচার দিয়েছিল, ওইটা সামাজিকভাবে ওনারা গিয়া করছে, মেলামেশা করে দিয়েছিল। শিখতেপাড়ার সমাজ কমিটি ওসমান আঙ্কেল বলে উনি আমাদের সভাপতি, উনি সহ ঠিক করে দিয়েছিল, স্টামও ছিল, কিন্তু এরপরে আবার মানে 1-2 মাস হবে, এরপরে আবার ঝামেলা করছে। ঝামেলা করার পরে
এটা বড় একটা ঝামেলা হয়েছিল। এরপরে এখানে মামলা হয়েছিল, মামলা করার পর উকিলদের সাথে সেটা বোঝাপড়া হয়েছিল, বোঝাপড়া হয়ে সবগুলা ঠিক করছে। তারপর আমাদের বাসায় ওরা ফ্রিজ নিয়ে গিয়া নিয়ে করছিল, কিছু নিউজ হয়েছিল, কোপাইছিল, সেগুলোর ভিডিও আছে, সেগুলো নিউজে পাবলিশ হয়েছিল। তো সেগুলো দেখানো হয়েছিল। কিন্তু এরপরে যেটা সমাধান হয়েছে, এরপরে ওকে চিটাগাং পাঠাই দিয়েছিলাম। 3 মাস পর আসছে আর কি, 3 মাস 4 মাস হবে, গত পরশুদিন আসছে। তাও একটা অভিযুক্তদের মধ্যে কয়েকজন ছিল, বেশ কয়েকজন আছে, কিন্তু মূল হচ্ছে যে এই কি সাজু বা কি আরেকটা হচ্ছে যে আপনার রাজু রাজু আর একটা ছোট্ট মনিরুল হক শিকদারের ছেলে, আর একটা হচ্ছে তো ওই মনিরুল হক শিকদারের বড় ভাইয়ের ছেলে আর কি, মনিরুল হক শিকদারের বড় ভাইয়ের ছেলে। ওরা ছিল রাজনৈতিকভাবে জড়িত কিনা? ওরা রাজনৈতিকভাবে জড়িত বলে তো এটা করলো। যেমন কি আপনার ওই প্রথমে যেটা স্ট্যাটাস সেটা থেকে মূল, যদি সেখানের কিছু সংযুক্ত থাকে সেটা আর কি বলতেছিলাম, যদি সংযুক্ত থাকে সেটাই কিছু। ঠিক আছে, আপনি কি চান এখন? এখন আমরাই চাই এটা তো এখানে তদন্ত করার জন্য, এখানে পোস্টমর্টম করার জন্য আছে, ওইটা করানোর পর যদি কিছু একটা এরকম হয়ে থাকে তাহলে চাইবো এটা যেন সুষ্ঠু একটা তদন্ত হয়। আমরা জানতে পারছিলাম আসলে তারই আর একজন পরিবারের সদস্য থেকে, তিনি আসলে একই ঘটনায় আমাদের বলেছেন, তবে এখনো পর্যন্ত তিনি ময়নাতদন্তের পরে একটি সুষ্ঠু বিচার দাবি করছেন এবং সেটি তারা পরিবারের সদস্যরা চাইছেন। আমরা এছাড়াও জানতে পারি তারা কিছু রাজনৈতিক কারণে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এরকম হত্যাকাণ্ডের পেছনে, এমনটি তারা আমাদের বলতে চাইছেন। এবং তাকে যেখান থেকে উদ্ধার করা হয় সেখানে তার থেকে তার মাটির দূরত্ব ছিল কিছুটা সন্দেহজনক, এবং বিভিন্ন রকম তারা সন্দেহজনক জিনিস তার শরীরে খেয়াল করেছে, এবং পিঠে, পায়ে এবং তার বিভিন্ন স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে, শরীরের গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে আঘাত তারা লক্ষ্য করেছে। এবং পরবর্তীতে তারা তাকে ভোর 5টা বাজে তাকে পাওয়ার পরে সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করা হয়। শহরের বিজিবি ক্যাম্প এলাকার পশ্চিম বড়ুয়াপাড়ার রোহিত বড়ুয়া 19 বছর বয়সী এক যুবক হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা জানতে পেরেছি দীর্ঘদিন যাবৎ শত্রুতামির জের ধরে তার সাথে এই ঘটনা ঘটানো হয়, এবং 3 মাস ধরে তিনি কক্সবাজার বসবাসরত ছিলেন না, এবং তিনি কক্সবাজার এসেছেন 2 দিন, এবং 2 দিন পরেই তাকে আসলে এমনভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। অভিযুক্ত আসামিদের ভেতর 2 জনের নাম আমরা পেয়েছি, একজনের নাম রাজু এবং একজনের নাম ছোট। এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে।